প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং মাঝে মাঝে এই চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক আসে। মাঝে মাঝে বলতে প্রতি বছরই আসে। আপনারা বি পার্ট এবং সি পার্ট উভয় পার্ট থেকেই এই চ্যাপ্টার থেকে অঙ্ক পাবেন এবং বাসায় প্র্যাকটিস করলে এই অঙ্ক চ্যাপ্টারটি আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটি করার পরই আপনি আসলে অন্যান্য চ্যাপ্টার ভালো করে বুঝবেন। তো এখানে আসলে আমাদের কি করা লাগে? এখানে আমাদের তিনটা জিনিস করা লাগে: অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদা, ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা এবং রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলা। এই তিনটা থেকেই ঘুরে ফিরে আসলে অঙ্ক আসে। আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই বুঝতে পারবেন। তো ফর্মুলা হচ্ছে, আমরা একদম সহজ ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট এবং দায় কমলে ডেবিট। এটা আমাদের একদম বেসিক ফর্মুলা, এটা একটু মনে রাখতে হবে। এবং পরবর্তীতে বকেয়ার পাঁচটা রূপ সম্পর্কে আমরা একটু ধারণা নেই, যে বকেয়ার পাঁচটা রূপ, যে যদি অ্যাক্রুড থাকে, ডিউ থাকে, আউটস্ট্যান্ডিং থাকে, নট পেইড থাকে এবং আনপেইড থাকে এবং পেয়েবল থাকে, তাহলে আমরা বুঝবো হচ্ছে এই সবগুলা বকে আছে। এই তথ্যগুলো থাকলে আমরা আসলে বুঝবো যে এন্ট্রিটা বকে আছে। নোট, আরো কিছু মনে রাখতে হবে, যে খরচ বকেয়া হচ্ছে দায় এবং খরচ অগ্রিম হচ্ছে সম্পদ, এবং আয় বকেয়া হচ্ছে সম্পদ এবং আয় অগ্রিম দায়। এগুলো আমাদের আসলে আমরা অনেক আগেই শিখেছি, তারপরও নতুন করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো মনে রাখতে হবে, কোনো হিসাব যদি প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়, তাহলে আমাদের কি করতে হবে? খরচ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এবং কোনো হিসাবকে যদি প্রাথমিকভাবে খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, তাহলে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এবং কোনো হিসাব যদি প্রাথমিকভাবে দায় হিসেবে লিপিবদ্ধ করা হয়, তখন পরবর্তীতে তা আয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এবং কোনো হিসাবকে যদি প্রাথমিকভাবে আয় হিসেবে লেখা হয়, পরবর্তীতে তা দায় হিসেবে লিখতে হবে। এবং কোনো কিছু ইউজড বা এক্সপায়ার্ড এর মানে হচ্ছে সেই জিনিসটা খরচ হয়ে গেছে। এগুলো একটু বাসায় আয়ত্ত করবেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন আপনারা। এর পরবর্তীতে যদি ক্লোজিং এন্ট্রির ফর্মুলাগুলো আমরা একটু দেখি, যে রেভিনিউ বা আয়বাচক হিসাব বন্ধ করার জন্য আমাদের কি লিখতে হয়? অল রেভিনিউ ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট। এবং এক্সপেন্স হিসাবগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমাদের আসলে লিখতে হয় যে ইনকাম সামারি ডেবিট এবং অল এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। এবং নেট ইনকামের জন্য জাবেদা দিতে হয় ইনকাম সামারি ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। এবং ড্রয়িং এর জন্য জাবেদা দিতে হয় ক্যাপিটাল এবং ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। আসলে ক্লোজিং এন্ট্রির এই চারটা জাবেদাই হয়, এর বেশি ক্লোজিং এন্ট্রিতে কোনো জাবেদা হয় না। আপনারা এই চারটা খুব ভালো করে মুখস্থ রাখবেন। এবং রিভার্সিং এন্ট্রি ফর্মুলাকে যদি আমরা একটু দেখি, যে প্রকৃতপক্ষে চার ধরনের এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি হয়। প্রথমে যদি আমরা দেখি, বকেয়া আয় সমূহ, বকেয়া খরচ সমূহ, অগ্রিম প্রদত্ত খরচ সমূহ এবং অগ্রিম অনুপার্জিত আয় সমূহ। এই চার ধরনের লেনদেন ছাড়া আসলে আমাদের কোনো রিভার্সিং হয় না। তো আমরা যদি একটু এই চার ধরনের এন্ট্রি মনে রাখি, তাহলে অবশ্যই আমরা খুব সহজে রিভার্সিং এন্ট্রি সমাধান করতে পারবো। এবং নিম্নলিখিত সমন্বয় দাখিলা, বিপরীত দাখিলা যেগুলো দেওয়ার প্রয়োজন মনে করি না, সেগুলো আমরা যদি একটু দেখি। তো যেসব এন্ট্রি আসলে সমন্বয় দাখিলা দেওয়ার প্রয়োজন নেই, সেগুলো যদি আমরা একটু দেখি, যে অগ্রিম প্রদত্ত খরচ প্রাথমিকভাবে যদি সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়, তাহলে এগুলো আসলে রিভার্সিং দেওয়ার প্রয়োজন হয় না, মানে প্রিপেড এক্সপেন্স গুলো আর কি। আর অগ্রিম অনুপার্জিত আয়, আনআর্ন রেভিনিউ, প্রাথমিকভাবে যদি দায় হিসেবে, মানে প্রথম যদি আমরা দায় হিসেবে লিখি, তাহলে এটার রিভার্সিং দেওয়ার প্রয়োজন হয় না। ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেপ্ট এক্সপেন্স, রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট, ক্লোজিং স্টক, ট্যাক্সেশন রিজার্ভ, এইসব এন্ট্রি আসলে বিপরীত দাখিলার প্রয়োজন হয় না। আপনারা যদি এই ফর্মুলাগুলো মনে রাখেন, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি খুব সহজেই সমাধান করতে পারবেন। কারণ অ্যাডজাস্টিং এন্ট্রি যদি আপনি না বোঝেন, আপনি ওয়ার্কশিট বুঝবেন না। আর ওয়ার্কশিট পরে আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করব, আপনি সেটাও খুব ভালো করে বুঝতে পারবেন না। তাই আমাদের আসলে অ্যাডজাস্টিং এন্ট্রি খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা অ্যাডজাস্টিং এন্ট্রি খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো অ্যাডজাস্টিং এন্ট্রি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এটি যদি আপনি ভালো করে না শিখেন, তাহলে আপনি ওয়ার্কশিট ভালো করে বুঝতে পারবেন না, এবং ওয়ার্কশিট না পারলে আপনি আসলে ব্যালেন্স শিট বা ফাইনাল অ্যাকাউন্টও ভালো করে বুঝতে পারবেন না। তো এই জন্য আমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা খুব গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটা করার চেষ্টা করব। তো শুরুতেই যদি আমরা আসলে সূত্র সম্পর্কে বেসিক আইডিয়া নিয়েছি, তারপরও আপনারা এখানে যে সমন্বয় জাবেদাগুলো সংগঠিত হয়ে থাকে, এই সম্পর্কে যদি আপনারা এই চার্টটা একটু ফলো করেন, তাহলে আপনারা আরো ভালো আইডিয়া পাবেন। এখন এই চার্টে যেটা আছে, এটা আসলে মুখস্থ করা বা
মানে একদম ইনিশিয়াল স্টেজে সবকিছু একদম এখান থেকেই আপনারা মুখস্থ করবেন, ব্যাপারটা সেরকম না। এখানে জাস্ট এই চার্টটা দিয়েছে আপনাদের ধারণা দেওয়ার জন্য আসলে অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে আসলে কি কি ধরনের এন্ট্রি আসে। তো আপনারা এটা মুখস্থ করবেন না, আপনার যদি সময় থাকে অন্তত এক পলক দেখে নিতে পারেন যে আসলে কি হিসাব থাকলে কি হিসাব হয়, প্রাথমিকভাবে কি হিসাবে লেখা হয় এবং পরবর্তীতে কিসের এন্ট্রি দিতে হয়। এটা আপনারা একটু চোখ বুলিয়ে যদি নেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। আপনারা চার্টটা একটু ভালো করে দেখেন। যদি চার্টটা ভালো করে দেখেন আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমি বারবার বলতেছি যে আপনারা যদি অ্যাডজাস্টিং এন্ট্রি না জানেন তাহলে কিন্তু আপনারা আসলে ওয়ার্কশিটও পারবেন না, আর ওয়ার্কশিট না পারলে আপনারা ফাইনাল অ্যাকাউন্টও ভালো করে করতে পারবেন না। তো এই জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে ন্যূনতম 14 মার্ক তো আসেই, মাঝে মাঝে আরও বেশি মার্ক আসে। তো আপনারা অবশ্যই এই চ্যাপ্টারটাকে ভালো করে গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন। তো আমরা চার্টটা দেখার পরে এখনই আমরা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তো এখানে যদি শুরুতে আমরা পড়ি যে ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং কোম্পানি ট্রায়াল ব্যালেন্স এর টাকা ডিসেম্বর 31 শোস। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ দেওয়া আছে 6,700 টাকা। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে 0। অন ডিসেম্বর 31 দেয়ার আর 2700 টাকা অফ সাপ্লাইজ অন হ্যান্ড। Prepare the adjusting entry at December 31 and using T account enter the balance in the accounts post adjusting entry and indicate the adjusted balance in each account। মানে আসলে আমাদের একটা এখানে জাবেদা দিতে বলছে, মানে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে বলছে মাসের শেষের দিকে, এবং এখান থেকে টি ছকের মাধ্যমে আসলে দুইটা খতিয়ান দিতে বলছে, মানে আমাদের যে হিসাব হবে ওই হিসাবের খতিয়ান দিতে বলছে। তো প্রথম যদি আমরা ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং কোম্পানির অ্যাডজাস্টিং এন্ট্রি জেনারেল এন্ট্রিটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে আসলে অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা এটা দুইভাবে সমাধান করতে পারবো। তো প্রথম বলছে যে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ 6,700 টাকা আমার শুরুতেই আছে, তাহলে শুধু সাপ্লাইজ আমরা জানি সম্পদ। তো আমরা এটা প্রাথমিকভাবে কি আকারে লিপিবদ্ধ করা হয়েছে? সম্পদ আকারে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা জানি যে সম্পদ হিসাবে যদি প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাহলে এখন কিসের এন্ট্রি দিতে হবে? এখন হচ্ছে খরচের এন্ট্রি দিতে হবে। তো আমরা খরচের এন্ট্রি দিব যে অ্যাডভার্টাইজিং সাপ্লাইসের খরচের এন্ট্রি কি? অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং সাপ্লাইস ক্রেডিট। তো খরচের এন্ট্রি এভাবেও দেওয়া আছে। আবার আপনারা অন্যভাবেও এটা যদি বোঝার চেষ্টা করেন যে আমাদের শুরুতে সম্পদ ছিল হলো 6,700 টাকা, এবং বছরের শেষে অন ডিসেম্বর 31 দেয়ার টাকা 2700 অফ সাপ্লাইস অন হ্যান্ড। মানে বছরের শেষে সাপ্লাইস হাতে আছে 2700 টাকা। তাহলে আমাদের বছরের শুরুতে যদি 6,700 থাকে এবং বছরের শেষে যদি 2,700 থাকে তাহলে আসলে বাদবাকি টাকাগুলো কি হয়েছে? বাদবাকি টাকাগুলো আসলে বাদবাকি টাকার সাপ্লাইস খরচ হয়ে গেছে। তাহলে আপনারা শুরুর ওই পদ্ধতিতেও বুঝতে পারেন, আবার এই পদ্ধতিতেও বুঝতে পারেন। তো আমরা যদি সেভাবেই করি যে বছরের শুরুতে ছিল 6,700 এবং শেষে আছে 2700, তাহলে আমরা মাইনাস করলে আসে 4,000 টাকা। একদম সহজ অ্যাডভার্টাইজিং সাপ্লাইসের এন্ট্রি। এরপর যদি আমরা টি ছক করি এবং এটাকে কি করতে হবে? অ্যাডজাস্টিং এন্ট্রিটাকে ওইখানে ট্রান্সফার করে এই এন্ট্রিটা সমাধান করতে হবে। তো আমরা কয়টা হিসাব পেয়েছি? অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স পেয়েছি এবং অ্যাডভার্টাইজিং সাপ্লাইস পেয়েছি, মানে দুইটা হিসাব পেয়েছি। তাহলে আমরা একটু টি অ্যাকাউন্ট করি টি ছক আকারে, যে প্রথমে আমরা আসলে অ্যাডভার্টাইজিং সাপ্লাইসটি একটু দেখি। তাহলে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস, তাহলে অ্যাডভার্টাইজিং সাপ্লাইসের শুরুতে বিগিনিং ব্যালেন্স বছরের শুরুতে 6,700 ছিল, তো আমরা বিগিনিং ব্যালেন্স লিখলাম হচ্ছে 6,700। এরপর আসি ডিসেম্বরের 31-এ কি ঘটেছে? অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং সাপ্লাইস ক্রেডিট। তাহলে অ্যাডভার্টাইজিং সাপ্লাইসের বিপরীত এন্ট্রি কি? বিপরীত এন্ট্রি হচ্ছে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স। কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে খতিয়ানে আমরা জানি কি করতে হয়? উল্টা পোস্টিং দিতে হয়। তাহলে আমরা অ্যাডভার্টাইজিং সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট দিকে বসাই দিলাম। টাকা কত? এই যে 4,000। এরপর আমরা এই 6,700 এখানে নামালাম এবং 6,700 এখানে ট্রান্সফার করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আসলে আমাদের কত টাকা লাগে? 2,700 টাকায় হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তাহলে এটা দিলে আমাদের দুই পাশ মিলে গেল এবং পরবর্তীতে জানুয়ারি 1 তারিখ এটা আমরা ব্যালেন্স বিডি আকারে দিয়ে দিলাম।
এরপর আমরা যদি অ্যাডভার্টাইজিং সাপ্লাইসের হিসাবটা তো করে দিয়েছি, এখন অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্সের টিচকের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। তো অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স কিভাবে করব, আমরা একটা ছক নিলাম, টিচক, এবং অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্সের বিপরীত এন্ট্রি কি আছে? বিপরীত এন্ট্রি আছে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস। অ্যাডভার্টাইজিং সাপ্লাইস কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে আমরা নিব কোথায়? ডেবিট দিকে। এই জন্য আমরা লিখলাম অ্যাডভার্টাইজিং সাপ্লাইস ডেবিট দিকে কত? 4000। এখন এটা আমরা নিচে নামালাম 4000, এবং যেহেতু এই পাশে কোনো টাকা নেই, পুরো টাকাই ব্যালেন্স সিডি, এটা আমরা এই পাশে ব্যালেন্স করলাম, এবং এটা পরবর্তী বছর জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি আকারে। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা যদি পরবর্তীতে আরেকটা অঙ্কে চলে যাই, যে এটাও ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2020 সালে এসেছে। আমরা যদি অঙ্কটা একটু পড়ি, দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অফ নুসাইবা লিমিটেড ফর দ্য মান্থ অফ জুন 30, 2019 ইজ অ্যাজ ফলোস। এখানে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এবং আমরা যদি রিকোয়ার্ড দেখি যে প্রিপেয়ার এ পোস্ট ক্লোজিং এন্ট্রি অ্যাট জুন 30, 2019, তার মানে আমার এখান থেকে কি করতে বলছে? ক্লোজিং এন্ট্রি করতে বলছে। এখন আপনার যে ক্লোজিং এন্ট্রি ফর্মুলাগুলো যদি একটু মনে রাখার চেষ্টা করেন, আমি একটু আপনাদের সুবিধার্থে এখানে ক্লোজিং এন্ট্রি ফর্মুলাগুলো যদি একটু দিয়ে দিই। এই ছিল আমাদের ক্লোজিং এন্ট্রির ফর্মুলা। যদি ফর্মুলাগুলো আবার একটু মনে করার চেষ্টা করেন, যে রেভিনিউ বা আয়বাচক হিসাবগুলো বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে জাবেদা দিতে হবে অল রেভিনিউ ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট। তো প্রথমে যদি আমরা এই জাবেদাটা করার চেষ্টা করি, যে অল রেভিনিউ, তার মানে আমাদের এইখানে কতগুলা রেভিনিউ আছে। তাহলে আমরা যদি দেখি যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, অ্যাকাউন্টস পেয়েবল, আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ তো আয় না, এটা দায়, আবার ক্যাপিটাল, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ, এই যে আমরা একটা আয় আসলে পেয়েছি। তারপর স্যালারিজ, রেন্ট, সাপ্লাইস, তাহলে স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ পেয়েবল আছে, তাহলে রেভিনিউ আসে আমাদের কত? 4064 টাকা। তাহলে আমরা প্রথম যাবে যেটা কি? অল রেভিনিউ, মানে এখানে যতগুলো, যদি একাধিক রেভিনিউ থাকতো তাহলে সেটাও আমরা দেখাতাম। যেহেতু রেভিনিউ আমরা একটাই পেয়েছি, তাহলে আমরা লিখবো যে সার্ভিস রেভিনিউ ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট। তাহলে আমরা এই যে জাবেদা দিয়েছি, সার্ভিস রেভিনিউ ডেবিট কত? 4064, এবং ইনকাম সামারি ক্রেডিট। এরপর যদি আমরা দ্বিতীয় জাবেদাটা দেখি, যে এখানে বলছে এক্সপেন্স বা ব্যয়বাচক খতিয়ান হিসাবগুলো বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে ইনকাম সামারি ডেবিট করতে হবে এবং অল এক্সপেন্স ক্রেডিট করতে হবে। এই যে ইনকাম সামারি ডেবিট করতে হবে এবং অল এক্সপেন্স ক্রেডিট করতে হবে। তাহলে ইনকাম সামারি ডেবিট এবং অল এক্সপেন্স ক্রেডিট করতে হলে এখানে কতগুলো এক্সপেন্স আছে সেগুলো আগে আসলে দেখতে হবে। তাহলে আমরা এখানে স্যালারিজ এক্সপেন্স দেখতেছি, রেন্ট এক্সপেন্স দেখতেছি, এবং সাপ্লাইস এক্সপেন্স দেখতেছি। তাহলে এক্সপেন্স আমরা কয়টা পেয়েছি? 3টা। তাহলে জাবেদা ছিল অল এক্সপেন্স ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট। তাহলে আমরা লিখবো যে ইনকাম সামারি ডেবিট, টাকাটা পরে বসাবো। তাহলে আমরা পেয়েছি কয়টা? স্যালারিজ 1344, রেন্ট 256, এবং সাপ্লাইস 2228। তাহলে সেটা আমরা লিখলাম যে স্যালারিজ, রেন্ট এবং সাপ্লাইস, এবং এইগুলোকে যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে আসলে ইনকাম সামারি হবে 3828 টাকা। এরপর আমরা দেখব হচ্ছে 3 নম্বরে আমাদের কি করতে বলছে? নেট ইনকাম বা মুনাফার জাবেদা দিতে হবে। তাহলে মুনাফার জাবেদা আমরা জানি কি করতে হয়? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলেই আসলে আমাদের নেট ইনকামের জাবেদা হয়। তাহলে ইনকাম সামারি ডেবিট হবে এবং ক্যাপিটাল ক্রেডিট হবে। আমরা জাবেদা দিলাম যে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমাদের আয় ছিল হচ্ছে 4064 এবং ব্যয় ছিল হচ্ছে 3828। তাহলে এটা থেকে এটা মাইনাস দিলে আসলে আমাদের ইনকাম সামারি জাবেদা হয়ে যাবে 234 টাকা আসে। এরপর আমাদের দেখতে হবে যে অঙ্কের ড্রয়িংস আছে কিনা। তো হ্যাঁ, আমাদের ড্রয়িংস আছে। ড্রয়িংসের টাকা হচ্ছে 300 টাকা। তাহলে ড্রয়িংসের জন্য আমাদের কি জাবেদা দিতে হয়? যে ড্রয়িং বা উত্তোলনের জন্য ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো যে ক্যাপিটাল ডেবিট আর হচ্ছে ড্রয়িং ক্রেডিট। আসলে আপনাদের যতগুলো এন্ট্রি ক্লোজিং এন্ট্রিতে থাক না কেন, কারণ আমাদের এখানে আরো অনেক কিছু রয়ে গেছে, কিন্তু আমাদের আসলে এই যে 4টা জাবেদা, এই 4টা জাবেদার বাইরে আমাদের আসলে কোনো জাবেদা হয় না ক্লোজিং এন্ট্রিতে। তো এই রুলসটা যদি আপনি একটু মনে রাখেন, তাহলে ক্লোজিং এন্ট্রি আপনাদের কাছে একদম ইজি মনে হবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন, এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।